শহরে ১৭ বছর বয়সী দ্যুতি চ্যাটার্জি ওরফে অপরাজিতার ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত হয় তাদেরই বাড়ির ড্রাইভার রণজয় দুলে। আদালতের বিচারে তাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শোনানো হয়। রণজয়ের মেয়ে নূপুর তার টুটুল মামা অর্থাৎ অচিন্তকে রিকোয়েস্ট করে তার বাবাকে তার কাছে এনে দেওয়ার জন্য। রণজয় কি সত্যিই নির্দোষ? তাহলে আসল দোষী কে? অচিন্ত কিভাবে রণজয়কে নির্দোষ প্রমাণ করবে? জানতে হলে সম্পূর্ণ ওয়েব সিরিজ এক্সপ্লেনেশনটা শুনতে হবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এছাড়া তোমরা তোমাদের পছন্দ মতো মুভি বা ওয়েব সিরিজের নাম আমায় কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব সেগুলোর এক্সপ্লেনেশন আনার। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ওয়েব সিরিজ এক্সপ্লেনেশন অফ ওয়েব সিরিজ অ্যাডভোকেট অচিন্ত আইচ। রাতের কলকাতার সাধারণ মানুষ অপরাজিতার খুন ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রণজয় দুলের শাস্তির দাবিতে মিছিলে জড়ো হয়। সেখান থেকে সিন শিফট হলে দেখা যায় একজন মহিলা নিজেই নিজের গায়ে আগুন লাগিয়ে সুইসাইড করার চেষ্টা করছে। ঘরের বাইরে থেকে মহিলাটির ছোট্ট মেয়ে বারবার মা মা করে ডাকলেও সে দরজা খোলে না। বাচ্চা মেয়েটিও মা দরজা খুলছে না দেখে ছুটতে বাইরে বেরিয়ে যায়। এই হলো অ্যাডভোকেট অচিন্ত আইচ। সে তার হবু স্ত্রী গীতার সঙ্গে পাড়ার মন্দিরে আংটি বদল সারছে। তখনই ওই বাচ্চা মেয়েটি হন্তদন্ত হয়ে দৌড়ে এসে তাকে জানায় এক্ষুনি তাদের বাড়িতে যেতে, তার মা আগুনে জ্বলছে। সেটা শুনে সবাই তাদের বাড়ি ছুটে যায়। তার মা মৌমিতাকে জ্বলতে থাকা অবস্থায় উদ্ধার করে এবং হসপিটালে পাঠায়। মৌমিতাকে হাসপাতালে নিয়ে চলে গেলে কলোনির লোক নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে বরের ফাঁসি হবে, তাই তার বউটাই বা কী করবে? সকলেই তো এই পরিবারকে একঘরে করে রেখেছে। এবার ওদের বাচ্চা মেয়েটা নূপুরের কি হবে? এরপর আবার সিন শিফট হয় জেলে পুলিশকর্মীরা দ্যুতি ওরফে অপরাজিতার ধর্ষণ ও মৃত্যুর নিউজ ফোনে দেখছিল। এই জেলেই রণজয় রয়েছে। তাকে জেলের মধ্যে থাকা বাকি কয়েদিগুলো মারতে থাকে। রণজয় বাইরে থাকা পুলিশকর্মীগুলোর কাছে সাহায্য চাইতে থাকে বারবার, কিন্তু পুলিশকর্মী রণজয়কে উদ্দেশ্য করে বলে সে যেই মেয়েটিকে ধর্ষণ করে খুন করেছে সেও তো ঠিক এভাবেই চেঁচিয়েছিল, তাই না? সিন আবার শিফট হয় আদালতে। সেখানে ভীম নূপুরকে নিয়ে কোর্টে আসলে এক ঝাঁক সাংবাদিক তাকে ঘিরে ধরে নূপুরকে প্রচুর প্রশ্ন করতে থাকে। অচিন্ত ভীমের ওপর রাগ দেখাতেই ভীম বলে বাড়িতে অচিন্তর বাবা নূপুরকে বাড়িতে রাখাতে বকাবকি শুরু করেছে, তাই সে নূপুরকে এখানে নিয়ে এসেছে। এরপর অচিন্ত ভীমকে বকতে বকতে তাড়াতাড়ি অটোতে গিয়ে উঠে পড়ে এবং কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসে। অটোতে উঠে শিশু নূপুর অচিন্তকে জিজ্ঞাসা করে রিপ কি? অচিন্তই বা কিভাবে বাচ্চা মেয়েটাকে এর মানে বোঝাবে? তাই সে নূপুরকে বলে যখন কাউকে অনেক জোরে ব্যথা দেওয়া হয় যেই ব্যথা আর কোনোদিন সারে না, এটা খুব খারাপ কথা। এটার মানে নূপুর বড় হলে বুঝবে, তাই নূপুর যেন এটা আর না বলে। জেলের মধ্যে রণজয় দুলের সাথে নীলাম্বর মহারাজ কথা বলতে আসেন। জেলের বাইরে জনগণ তার শাস্তির দাবিতে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করতে থাকে। অচিন্ত বাড়ি ফিরতেই তার বাবা তাকে বকতে থাকে এই নূপুর হলো দ্যুতি চ্যাটার্জির ধর্ষণ ও খুনে অভিযুক্ত রণজয় দুলের মেয়ে। অচিন্তর বাবা তাকে বলে নূপুর এখানে থাকলে সমাজ সেটা মানবে না, সমাজ তাদেরকেও একঘরে করবে। অচিন্ত এতে বলে আর একটা দিনেরই তো ব্যাপার, তারপর না হয় নূপুরকে অন্য কোথাও রাখার ব্যবস্থা করা হবে। ভীমকে অচিন্ত এখানে এনে আশ্রয় দিয়েছে, এর জন্য তিনি অচিন্তকে কথা শোনান। ছোট্ট নূপুর এসব শুনে বলে তার বাবা উনি নয়। সে অচিন্তকে বলে অচিন্ত কি তার বাবাকে ফিরিয়ে আনতে পারবে? ওদিকে জেলে রণজয়ের সাথে একজন সাইকিয়াট্রিস্ট কথা বলতে আসে। তিনি রণজয়কে মৌমিতার হাসপাতালে ভর্তি থাকার কথা জানান এবং বলেন নূপুর ভালো আছে। রণজয় ডক্টরকে বলে সে নূপুরের জন্য একটা চিঠি লিখবে, সেটা কি ডক্টর নূপুরের কাছে পৌঁছে দিতে পারবেন? ডক্টর রণজয়কে জিজ্ঞেস করে রণজয় তার মেয়েকে খুব ভালোবাসে তাই না? রণজয় বলে সে তার মেয়েকে তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। সিন আবার শিফট হয় অচিন্তর বাড়িতে। নূপুর অচিন্তর ঘরে এসে বলে সে তার বাবার জন্য একটা চিঠি লিখতে চায়। অচিন্ত লিখতে বসে পড়ে। নূপুর শিশু মনে তার নিজের কথা মায়ের কথা বলতে থাকে। সে বলে সে খুব মন দিয়ে পড়াশোনা করবে, সে আর ভুতুম দেখবে না, কারণ ভুতুম দেখলেই তার বাবার কথা মনে পড়বে। আর সেদিনও তো তারা বইতে মলার দিতে দিতে ভুতুম দেখেছিল। হঠাৎ অচিন্ত কিছু একটা মনে করে নূপুরকে জিজ্ঞাসা করে কোন রাতে? তখন নূপুর বলে তার বাবাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার আগের রাতে। আবার অচিন্ত তাকে জিজ্ঞেস করে বাবা সেদিন কাজে যায়নি? নূপুর বলে গেছিল, কিন্তু ভুতুম শুরু হওয়ার আগেই চলে এসেছিল।
অচিন্ত আবার এতে জিজ্ঞাসা করে, ভুতুম কখন হয়? নূপুর বলে 8:30টায়। হঠাৎ অচিন্ত কিছু একটা ভেবে বাইরে বসার ঘরে চলে আসে এবং তার বাবাকে জিজ্ঞাসা করে, ভুতুম কখন হয়? পাশ থেকে ভীম বলে ওঠে 8:30টায়। তখনই গীতা ঘরে ঢোকে। অচিন্ত এবার তাকে জিজ্ঞাসা করে, দ্যুতির মৃত্যুর সময় তো রাত 9টা থেকে 9:30টার মধ্যে ছিল, তাই না? কিন্তু নূপুরের কথাই সে জানতে পেরেছে রণজয় 8:30টার মধ্যেই বাড়ি ফিরে এসেছে। এটা জেনেই তার বাড়ি ফিরতে রাত হবে বলে অচিন্ত বেরিয়ে চলে যায়। ওদিকে জেলে রণজয়কে এক পুলিশকর্মী এসে জিজ্ঞেস করে, আজ তো তার জীবনের শেষ খাওয়া ডিনারে সে কি খেতে চায়। তাতে রণজয় বলে দুধ মুড়ি কলা। এদিকে গীতা নূপুরকে দুধ মুড়ি কলা মেখে খাওয়াতে বসে। নূপুর বলে দুধ মুড়ি কলা তার আর তার বাবার প্রিয় খাবার ছিল। বাইরে অনেক লোকের কথার আওয়াজে গীতা বসার ঘরে ঢুকে দেখে পাড়ার ছেলেপিলে জড়ো হয়ে এসে বলে যায় তাদের পাড়ায় কোনো খুনির মেয়েকে রাখা যাবে না, অর্থাৎ তারা নূপুরকে ইন্ডিকেট করেই কথাগুলো বলে যায়। তারা আরও বলে কালকের দিনটাই শেষ, এরপর নূপুরকে আর এ পাড়ায় রাখা যাবে না। ভীম পর্দার আড়াল থেকে লুকিয়ে কথাগুলো শুনছিল। ভোরবেলা রণজয়ের ফাঁসির আগে তাকে জেলে গীতাপাঠ শোনানো হয় এবং খবরে শোনা যায় সকাল 5:10 সূর্যোদয়ের সাথে সাথে রণজয় দুলের ফাঁসি হতে চলেছে। সেই মতো সূর্যোদয়ের সাথে সাথে রণজয়কে মঞ্চপাঠ করে পুজো করে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়। কিন্তু ফাঁসিতে ঝোলাবার ঠিক আগের মুহূর্তে প্রশাসনের একজন এসে জানায় কোর্টের অর্ডার আছে, তাই রণজয়ের ফাঁসি এখন স্থগিত করতে হবে। রণজয়ের মুখের কালো কাপড় সরানো হলে সে চোখ খুলে বাইরে অচিন্তকে দেখে আশ্বস্ত হয়। এই হলো বিখ্যাত উকিল সোহিনী। সে দ্যুতি চ্যাটার্জির পক্ষে কেস লড়ছেন। বাড়ি ফিরতেই পাড়ার মোড়ে একজন অচিন্তকে ঘিরে ধরে রণজয়ের ফাঁসি আটকানোর জন্য। তারা নানাভাবে অচিন্তকে কটূক্তি করতে থাকে। তখনই গীতা ও অচিন্তর বাবা এসে তাদের থামতে বলে। অচিন্ত মন্দিরে ঢুকে ঠাকুর প্রণাম করতে গেলে পুরোহিত তাকে মন্দিরে ঢুকতে দেন না। অ্যাডভোকেট সোহিনী দ্যুতির বাড়িতে গিয়ে তার বাবা মাকে জানায় রণজয়ের ফাঁসি স্থগিত হয়েছে, রণজয়ের পক্ষের উকিল কেস লড়বে। এটা শুনে দ্যুতির মা অস্থির হয়ে ওঠেন। তিনি কাঁদতে কাঁদতে বলতে থাকেন তিনি দ্যুতি কীভাবে সেদিন ঘরে মরে পড়েছিল এইসব ঘটনাগুলো আর কোর্টে বলতে পারছেন না। তখনই আমাদের ফ্ল্যাশব্যাকে দ্যুতির মৃত্যুর পর সকালের ঘটনা দেখানো হয়, যখন তার মা তাকে ঘুম থেকে ডাকতে গিয়ে দেখতে পায় সে রক্তাক্ত ও মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। সিন আবার বর্তমানে ফিরে অচিন্তর বাড়ির দৃশ্য দেখানো হয়, যেখানে গীতা অচিন্তকে প্রশ্ন করে সে শুধুমাত্র বাচ্চা মেয়েটা নূপুরের কথার উপর ভিত্তি করে রণজয়কে নির্দোষ প্রমাণ করার জন্য লড়বে, সে ভুল করছে না তো? উত্তরে অচিন্ত বলে নূপুরের বয়সটা কম বলেই সে তার কথায় ভরসা করতে পারছে, কারণ নূপুরের এখনও মিথ্যে কথা বলার বয়স হয়নি। তখনই বিল্টু ও নূপুর ঠাকুরের ফুল হাতে নিয়ে ঘরে ঢোকে এবং পুজোর ফুল অচিন্তর মাথায় ঠেকিয়ে দেয়। বিল্টু অচিন্তকে জানায় কানাইদা পেছনের গলিতে অপেক্ষা করছে, সে যেন পিছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। অচিন্ত সেই মতো পিছনের দরজা দিয়ে বেরিয়ে অটোতে ওঠে এবং রণজয়ের সাথে কথা বলার উদ্দেশ্যে জেলের সামনে চলে যায়। সেখানে পৌঁছে অচিন্ত দেখে প্রচুর জনতা জেলের সামনে রণজয়ের শাস্তির দাবিতে বিক্ষোভ করছে। তাদের নজর এড়ানোর জন্য অচিন্ত ভিড়ের মধ্যে দিয়ে একটা বোরখা পরে জেলের ভেতর চলে যায়। অচিন্তকে এভাবে বোরখা পরে সবাইকে লুকিয়ে ভেতরে ঢুকতে দেখে একজন পুলিশকর্মী তাকে ব্যঙ্গ করে বলে সে এমন কেস নিয়েছেই বা কেন যাতে করে তাকে মুখ লুকিয়ে ঢুকতে হচ্ছে। অচিন্ত সেসব কথায় পাত্তা না দিয়েই ভেতরে চলে যায়। এর কিছুক্ষণ পর রণজয়কে সেখানে নিয়ে আসা হয়। অচিন্তকে দেখে রণজয় তার পা ধরে কাঁদতে কাঁদতে বলে সে কিছু করেনি, দ্যুতি তার বোনের মতো ছিল। রণজয় তাকে শান্ত হতে বলে। রণজয় এবার তার স্ত্রী মৌমিতা ও মেয়ে নূপুরের কথা জিজ্ঞাসা করলে অচিন্ত তাকে আশ্বস্ত করে বলে মৌমিতাকে ভালো ডাক্তার চিকিৎসা করছে আর নূপুর তার কাছেই আছে। এবার অচিন্ত রণজয়কে সেদিন রাত্রে ঠিক কি হয়েছিল সব ডিটেলসে বলতে বলে। রণজয় এবার বলতে শুরু করে আর ফ্ল্যাশব্যাকে সেগুলোই আমাদের দেখানো হয়। রণজয় বলতে থাকে সে সেদিন রাত্রে 7:30 নাগাদ দ্যুতিকে তার বাড়ি পৌঁছে দিতে যায়। তারা বাড়িতে ঢুকলে দ্যুতির বাবা মা কোথাও একটা বেরোচ্ছিল, তাই তারা দ্যুতিকে ফ্রেশ হয়ে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলে এবং রণজয়কে বলে যায় গাড়িটা পার্ক করে দিয়ে যেতে। ওরা বেরিয়ে গেলে রণজয়ও গাড়িটা পার্ক করে গাড়ির চাবিটা দ্যুতিকে দিতে ওপরে যায়
লিফট থেকে বেরিয়ে রণজয়ের দেখা হয় পাশের ফ্ল্যাটের মিসেস সেনের সাথে। তিনি রণজয়কে অফার করেন উনি চ্যাটার্জিদের থেকে বেশি মাইনে দেবেন, রণজয় চাইলে ওনার ড্রাইভার হিসেবে জয়েন করতে পারেন। উনি রণজয়ের মতো একজন বিশ্বস্ত মানুষকেই খুঁজছিলেন, কিন্তু রণজয় ওনাকে সোজাসাপটাভাবেই জানিয়ে দেয় দাদা বৌদি অর্থাৎ মিস্টার অ্যান্ড মিসেস চ্যাটার্জি তার ফ্যামিলির মতো, তাই সে এই চাকরিটা ছাড়তে পারবে না। উনি তারপর ঘরে চলে যান। রণজয় দ্যুতির ফ্ল্যাটের কলিং বেল বাজালে দ্যুতি দরজা খোলে। তখনই উল্টো দিকের ফ্ল্যাটের রাজবীর সিং দরজা খুলে দ্যুতির দিকে বাজেভাবে দেখতে থাকে। রণজয় এখানে অচিন্তকে জানায় যে রাজবীর বাবু দ্যুতি আর তার মতো বাচ্চা বাচ্চা মেয়েদের খারাপ নজরে দেখত। এটা দ্যুতিই তাকে বলেছিল। এরপর রণজয় দ্যুতিদের ফ্ল্যাটের ভেতরে চলে যায়। সে ভেতরে গিয়ে চাবিটা রেখে দ্যুতিকে খেয়ে ঘুমিয়ে পড়তে বলে বেরিয়ে আসে। বাড়ি ফেরার পর দোকান থেকে মেয়ে নূপুরের জন্য মলাট, লেবেল, স্কেচ পেন কেনে। তখনই দোকানদারের কাছে তার শালার ফোন আসে। দোকানদার বিরক্ত হয়ে ফোন সরিয়ে রেখে রণজয়কে জিনিসগুলো দিয়ে দেয়। তারপর রণজয় বাড়ি চলে আসে এবং ভুতুম দেখতে দেখতে নূপুরের বইতে মলাট দেয়। ও প্রায় 9:30টার সময় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। সকালে হঠাৎ তার বাড়িতে পুলিশ আসে এবং তাকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যায় দ্যুতির ধর্ষণ ও খুনের দায়ে। এটুকু বলার পর পুলিশ এসে অচিন্তকে বলে তাদের কথা বলার সময় শেষ হয়েছে। অচিন্ত বেরিয়ে আসে। বাড়ি ফিরে অচিন্ত পা টিপে টিপে বাড়িতে ঢোকে। ঘরে ঢোকার সময় সে দেখে নূপুর এখনও ঘুমায়নি। তার মায়ের কথা মনে পড়ছে। অচিন্ত বলে সে আজ তাকে গল্প বলে ঘুম পাড়াবে আর নূপুরকে কাল সে মায়ের কাছে নিয়ে যাবে। অচিন্ত ঘুম পাড়ানি গান করে নূপুরকে ঘুম পাড়াতে থাকে। হঠাৎ তার ফোনে হসপিটাল থেকে ফোন আসে যে মৌমিতা তুলে অর্থাৎ নূপুরের মা মারা গেছে। সকালে অচিন্ত, নূপুর, তার বাবা ও ভীম আসে নূপুরের মায়ের সাথে শেষ দেখা করতে। ওদিকে সোহিনীর চেম্বারে তার একজন জুনিয়র এসে জানায় রণজয়ের স্ত্রী মারা গেছে। তাতে সোহিনী কেসটা একটু অন্যভাবে গোছাতে চায়, কারণ নূপুরের দুজন প্যারেন্টের মধ্যে একজন মারা গেছে। তাতে করে হয়তো রণজয়ের ডেথ পেনাল্টি রদও হতে পারে। সে রণজয়ের ওপর আরও কয়েকটা ধারা অ্যাড করে দেয় এবং কেসটা আরও জোরালো করার চেষ্টা করে। স্ত্রীর মৃত্যুতেও রণজয়কে তার সাথে দেখা করার পারমিশন দেয়নি। এটা অচিন্ত এসে রণজয়কে জানিয়ে যায়। সোহিনী তার কেসের অন্যতম সাক্ষী রাজবীরকে সব আবার বুঝিয়ে দিতে বলে। ওদিকে ভীম এবার ভিখারি সেজে রাজবীরকে ফলো করতে থাকে। সোহিনী তার দ্বিতীয় সাক্ষী হরি সিংকেও আগের বারের মতো যেন না ঘাবড়ে যায়, তার জন্য সব রিভাইজ করিয়ে দিতে বলে। অচিন্ত লোকাল থানায় আসে এই কেস সংক্রান্ত কিছু তথ্য নিতে। তাতে করে সে জানতে পারে দ্যুতির গলায় গভীর ক্ষতের জন্যই তার মৃত্যু হয়েছে, কিন্তু মার্ডার ওয়েপনটা পুলিশ এখনও খুঁজে পায়নি। সোহিনীকেও তার জুনিয়র এই মার্ডার ওয়েপনের বিষয়টা অচিন্ত কোর্টে তুলতে পারে বলে জিজ্ঞাসা করায় সোহিনী জানায় সে সেটা ম্যানেজ করে নেবে, তবে ওনার চিন্তা দ্যুতিদের প্রতিবেশী এই মিসেস সেনকে নিয়ে। অচিন্ত ইনিয়ে বিনিয়ে মিসেস সেনের বাড়িতে গিয়ে ওনার থেকে ইনফরমেশন বের করার জন্য যায়। সেখানে জানা যায় একজন বড় বিল্ডারের সাথে নাকি নীনা চ্যাটার্জি অর্থাৎ দ্যুতির মায়ের অ্যাফেয়ার চলছিল। নীনা পেশায় একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী ও তার হাজবেন্ড সৌরভ পেশায় ডাক্তার। দ্যুতির মা তাকে টাইম দিত না, তাই দ্যুতি নাকি ঠিক করেছিল সে ও তার বান্ধবী এশা লন্ডনে দ্যুতির দাদার কাছে গ্র্যাজুয়েশন করতে চলে যাবে। দ্যুতি আর এশা স্কুল, পিয়ানো ক্লাস, টেনিস সব জায়গাতেই একসাথে যেত। দেখা যায় ভীম এবার ওই টেনিস সেন্টারে ইনফরমেশন জোগাড় করতে চলে যায়। সেখানে গিয়ে দেখে রাজবীরও ওখানে খেলতে গেছে। সে কিছুটা দূর থেকে শুনতে পায় রাজবীর এশাকে কিছু একটা বলে ব্ল্যাকমেল করছিল। তাতে এশা রাজবীরকে রিকোয়েস্ট করে বলে রাজবীর যেন কাউকে এসব কিছু না বলে, সে এগুলো বলে দিলেই তো দ্যুতি আর ফেরত আসবে না, সে রাজবীরের সব কথা শুনবে। ভীম এগুলো শুনে নিয়ে বেরিয়ে যায়। অচিন্ত রণজয়ের কেসটা নিয়েছে এবং নন্দিনী সিনহার মতো একজন তাবড় লয়ার তার অপোনেন্ট, তাই কোর্টে ঢুকতেই অচিন্তর কলিগরা তাকে ঘিরে বলতে থাকে সে যার সাথে পক্সো কেস লড়তে যাচ্ছে সেই হলে পক্সোর গুরু। সে যদি এখনই বুঝতে চায় যে কার সাথে পাঙ্গা নিতে চলেছে, তাহলে তাকে এখনই রুম নাম্বার 5-এ চলে যেতে হবে। ওখানে নন্দিনী ম্যাডামের হিয়ারিং চলছে। অচিন্ত কাউকে কিছু না বলে সেখানে গিয়ে বসে বসে শুনতে থাকে। নন্দিনী সিনহার দৃঢ় উপস্থাপনা দেখে অচিন্ত কিছুটা হলেও ওনার দক্ষতা বুঝতে পারে। এরপর অচিন্ত চলে যায় তার স্যারের বাড়ি।
নন্দিনী সিনহার সামনে কিভাবে সে নিজের যুক্তিগুলো তুলে ধরবে, কিভাবে কি করবে জানতে। ওদিকে নন্দিনী সিনহাও তার জুনিয়র রেণুকাকে বলে উনি উইটনেস লিস্টে একটা নতুন নাম অ্যাড করেছেন, রেণুকা যাতে তার কাছে সমন পাঠানোর ব্যবস্থা করে। অচিন্ত্য তার স্যারকে দ্যুতির মৃতদেহের তোলা ছবিগুলো দেখালে উনি বলেন মার্ডার ওয়েপনটা ছুরি নয়, ছুঁচলো কিছু, আর একবার পোস্টমর্টম করাতে পারলে ভালো হতো, কিন্তু এখন তো আর সেই উপায় নেই। মার্ডার ওয়েপন না থাকলেও ধারা 302 ও 307 অনুযায়ী নন্দিনী কেসটা লড়তে পারবে, কিন্তু ওনার মনে হচ্ছে ওয়েপনটা ওই বাড়িতেই রয়েছে, তাই অচিন্ত্য যেন সেটা খোঁজে। এছাড়া নন্দিনী সিনহা এর ওপর আরও কয়েকটা ধারা যুক্ত করবে, তাই নন্দিনী সিনহার সামনে টিকতে গেলে তাকেও স্ট্যাটিস্টিক্স দিয়ে আর্গুমেন্ট করতে হবে। অচিন্ত্য জিজ্ঞাসা করে রণজয় আশিয়াটকে 10 বছরের জেল করা যেতে পারে কি? তাতে উনি বলেন পক্সো আইনটা এখন আরও করা হয়েছে, তাতে ফাঁসির বদলে যাবজ্জীবন জেল হতে পারে। তবে নন্দিনী সিনহা এর সাথে আরও কয়েকটা ধারা অ্যাড করে রণজয়ের ফাঁসিই চাইবে, তাই এখন রণজয়কে নির্দোষ প্রমাণ করতে গেলে আসল খুনিকে খুঁজে বের করতে হবে। সকালে অচিন্ত্যর পাড়ার লোক জড়ো হয়ে এসে তাকে পাড়া ছাড়া করার জন্য বিক্ষোভ করতে থাকে। অচিন্ত্যর বাবা এবার তাদের কথার প্রতিবাদ করে। গীতা এসব দেখে তাদের থামতে বলে। ভিড়ের মধ্যে থেকে একটি ছেলে হঠাৎ হুমকি দিয়ে বলে তারা তো নূপুরকে এখান থেকে শিফট করবে না, এরপর কোন দিন হয়তো নূপুর মিসিং না হয়ে যায়। অচিন্ত্যর বাবা তাকে ধমক দেয়। গীতা তাদের থামিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। গীতা নূপুরকে একটা পেপার স্প্রে কাছে রাখতে দেয় এবং বলে কোনো দুষ্টু লোক যদি তাকে ধরতে যায় তাহলে সে যেন এটা তাদের চোখে মুখে স্প্রে করে দেয়। অচিন্ত্য আরও কিছু ইনফরমেশন পাওয়ার উদ্দেশ্যে সে রণজয়কে দ্যুতির মা নীনা চ্যাটার্জির বিশেষ বন্ধুর ব্যাপারে জিজ্ঞাসা করে। তাতে রণজয় বলে ওনার নাম ঋষভ। দ্যুতি রণজয়কে তার বন্ধু এশা, স্কুল, পিয়ানো ক্লাস এগুলোর কথাই বলেছিল। দ্যুতির পিয়ানো টিচার বোস আঙ্কেল এশাদের কাছের অ্যাপার্টমেন্টেই থাকতো। এছাড়া সে রাজবীরের কথাও বলেছিল। রাজবীর দ্যুতিকে খারাপ নজরে দেখত। টেনিসের পর মঙ্গল, বৃহস্পতি, শনিবার দ্যুতিও এশা পিয়ানো ক্লাসে যেত, আর পিয়ানো ক্লাস করতে দ্যুতি ভালোবাসত। এবার দেখা যায় ভীম স্টুডেন্ট সেজে ওই পিয়ানো সেন্টারে পিয়ানো শিখতে যায়, কিন্তু গিয়ে সে জেদ ধরে সে বোস স্যার ছাড়া আর অন্য কারোর কাছেই পিয়ানো শিখবে না। ভীম ফন্দি করে টিচারের থেকে বোস স্যারের ফোন নাম্বারটা জেনে নেয়। সন্ধ্যার সময় মা কালীর মন্দিরে অচিন্ত্য ও গীতা প্রণাম করতে আসে। গীতা অচিন্ত্যকে বলে পরশুই তো কেসের প্রথম হিয়ারিং, কি মনে হচ্ছে? তাতে অচিন্ত্য বলে ক্রাইম সিনে অর্থাৎ দ্যুতির বাড়িতে একবার যেতে পারলে ভালো হতো। তাতে গীতা বলে সে তো পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছিল, পায়নি পারমিশন। অচিন্ত্য বলে না, তারা কথা বলতে বলতে বাড়ির দিকেই যাচ্ছিল। তখনই পাড়ার এক কাকিমা এসে অচিন্ত্যকে বলে তার বাড়িতে তো মেয়ে নেই, তাই সে আর কি বুঝবে বাড়ির মেয়ের সম্মান কি জিনিস। তাতে অচিন্ত্য কালীমাকে দেখিয়ে বলে তার বাড়িতে তো মা আছেন। তাতে উনি বলেন দেয়ালে শুধু মা কালীর ছবি টাঙিয়ে রাখলেই হয় না। এই শেষ কথায় অচিন্ত্যর মাথায় কিছু একটা খেলে যায়। সে নূপুরকে সাথে নিয়ে নূপুরদের বাড়ি চলে যায়। সেখানে দ্যুতির বাবা মায়ের বিবাহবার্ষিকীর পার্টিতে তোলা ছবিগুলো সে দেখতে থাকে। ঘর বন্ধ করে অচিন্ত্য নূপুরকে নিয়ে বেরোনোর পর কিছু গুন্ডা এসে তাদের ঘিরে ধরে। অচিন্ত্য নূপুরকে পালিয়ে যেতে বলে। নূপুর ছুটতে কিছুটা যাওয়ার পর দেখে তার অচিন্ত্য মামাকে লোকগুলো ধরে নিয়ে যাচ্ছে। নূপুর তখন গুন্ডাদের আটকাতে তাদের চোখে পেপার স্প্রে করে দেয় ও সুযোগ বুঝে অচিন্ত্য ও নূপুর পালাতে থাকে। সৌভাগ্যক্রমে ভীম ও গীতার সাথে তাদের দেখা হয়ে যায়। গীতা গুন্ডাগুলোকে মেরে সেখান থেকে তাড়ায়। বাড়ি ফিরে গীতা অচিন্ত্যর চোটে মলম লাগিয়ে দিচ্ছিল। তখনই একজন পোস্টম্যান এসে অচিন্ত্যকে একটা কোর্টের চিঠি ধরিয়ে দেয়, যাতে লেখা ছিল নন্দিনী সিনহা অচিন্ত্যকে তার উইটনেস লিস্টে অ্যাড করেছেন, আর এটা কোর্টের সমন। এবার হিয়ারিংয়ের দিন চলে আসে। কোর্টের বাইরে প্রচুর মানুষ রণজয়ের শাস্তির দাবিতে বিক্ষোভ করতে থাকে। রণজয়কেও প্রিজন ভ্যানে করে কোর্টে আনা হয়। তাতে তাকে ঘিরে ক্ষুব্ধ জনতা মারমুখী হয়ে ওঠে। কেউ কেউ ইট ছুটতে থাকে। এরপর সবাই কোর্টরুমে উপস্থিত হয় ও কোর্টের কাজ শুরু হয়। জজ সাহেব ওপেনিং স্টেটমেন্ট দিতে বললে নন্দিনী সিনহা যথারীতি দক্ষতার সাথে ওপেনিং স্টেটমেন্ট পেশ করেন। অচিন্ত্য তার ওপেনিং স্টেটমেন্ট দেয়। এরপর নন্দিনী সিনহা অচিন্ত্যকেই কাঠগড়ায় ডাকে এবং তার সামনে একদিন রণজয় ও তার স্ত্রী মৌমিতার ঝগড়ার বিষয়ে প্রশ্ন করে। সেদিন রণজয় রাগের মাথায় একবার তার স্ত্রীকে বলেছিল গলা টিপে দেব। এই কথাটাকে তুলে নন্দিনী প্রমাণ করতে চায় রণজয়ের মধ্যে একটা হিংস্র মনোভাব ছিল।
এরপর নন্দিনী কাঠগড়ায় ডাকে ডক্টর সাধুকাকে, যিনি দ্যুতি চ্যাটার্জির পোস্টমর্টম করেছেন। অচিন্ত ওনাকে প্রশ্ন করে কোর্টের দৃষ্টি আকর্ষণ করে বলে দ্যুতির পোস্টমর্টম 2-3 দিনের জায়গায় মাত্র 5 ঘন্টায় করে দিয়েছেন উনি। এরপর রাজবীরকে ডাকা হলে সে জানায় রণজয় সেদিন রেগেমেগে দ্যুতিদের ফ্ল্যাটে ঢুকেছিল। এবার অচিন্ত তাকে প্রশ্ন করে রাজবীরের ঠিক কি দেখে মনে হলো রণজয় সেদিন রেগেছিল। রাজবীর বলে জোরে দরজা বন্ধ করতে দেখে। অচিন্ত তাতে বলে রণজয় প্রত্যেক দিনের মতো দ্যুতির ফ্ল্যাটে চাবি পৌঁছে দিয়ে 8:30টায় বাড়ি চলে গেছিল। তা শুনে নন্দিনী একথার প্রমাণ দিতে বলে। অচিন্ত এবার কাঠগড়ায় ডাকে ইনভেস্টিগেটিং অফিসারকে। তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন ওই বেডরুমে যেখানে ক্রাইমটা হয়েছিল সেখানে কোনো লোককে তিনি অ্যালাউ করেননি। তাতে অচিন্ত প্রশ্ন করে উনি কি করে বুঝলেন যে দ্যুতির বেডরুমটাই শুধু ক্রাইম স্পট আর মার্ডার ওয়েপনটাই বা কোথায়? তাতে নন্দিনী অবজেকশন করে বলে ওয়েপন ছাড়াও কেস লড়া যায়। তাছাড়া রাজবীর রণজয়কে দ্যুতির ফ্ল্যাট থেকে বেরোতে দেখেছে। সিকিউরিটি গার্ড হরি সিং বলেছে রণজয়ের পর আর কেউ ফ্ল্যাটে ঢোকেনি। এছাড়াও দ্যুতির শরীরে যে সিমেন্ট স্যাম্পল পাওয়া গেছে সেটাও রণজয়ের সাথে ম্যাচ করছে। তাই ডিফেন্স লয়ারের আর ঠিক কী প্রমাণ চাই রণজয়কে দোষী প্রমাণ করতে? অচিন্ত এর কোনো উত্তর দিতে পারে না। কোর্টের কাজ সেদিনের মতো শেষ হয়ে যায়। বাড়ি ফিরে অচিন্ত গীতাকে বলে সে কেসটার কোনো দিশাই পাচ্ছে না, আর নন্দিনী সিনহার মতো এত বড় উকিলের সামনে সে হয়তো টিকতে পারবে না। গীতা তাকে সাহস যোগায়। অচিন্ত গীতাকে বলে সে এশার সাথে কথা বলার জন্য তার মা বাবার থেকে পারমিশন পায়নি। গীতা কি আনঅফিসিয়ালি এশার সাথে একটু কথা বলতে পারবে? গীতা বলে সে চেষ্টা করবে। গীতা ভীমের কথা জিজ্ঞাসা করলে অচিন্ত বলে সে ভীমকে হরি সিংয়ের পেছনে নজর রাখতে পাঠিয়েছে। হরি সিং একটা বারে ছিল, ভীমও সেখানে যায়। ভীম একটা সেলফি তুলে অচিন্তকে পাঠালে অচিন্ত সেটা আবার গীতাকে দেখিয়ে বলে এখানে তার প্রাণ ওষ্ঠাগত হয়ে আসছে আর ভীম ওখানে ফুর্তি করছে। গীতা ছবিটা দেখতে গিয়ে ভীমের পেছনে বসে থাকা একটা লাল শার্ট পরা লোককে আইডেন্টিফাই করে বলে এই লোকটাই সেদিন অচিন্তদের উপর অ্যাটাক করেছিল। অচিন্ত ভীমকে ফোন করে ওই লাল শার্ট পরা লোকটাকে ফলো করতে বলে। ভীম তাকে ফলো করে, অচিন্তও তার সাথে যোগ দেয়। লোকটাকে পিছু করলে দেখা যায় সে মিনিস্টার বিধান বিশ্বাসের বাড়ি ঢুকে গেছে। ভীম আরও ভালোভাবে লোকটাকে ফলো করার জন্য মন্ত্রীর বাড়ির পাশে চায়ের দোকানে বসে পড়ে। ওদিকে দেখা যায় মন্ত্রীর বাড়িতে মন্ত্রী কাউকে একটা ফোন করে বলে এই কেসের সাথে ওনার নাম জড়িয়ে যাবে, এটা উনি কিছুতেই হতে দেবেন না। ফোন রেখে উনি কেসটা বলে ওই লাল শার্ট পরা লোকটাকে বলে রণজয়কে জেলের মধ্যেই মেরে ফেলার ব্যবস্থা করতে এবং এই খুনটাকে সুইসাইড প্রতিপন্ন করতে। গীতা টেনিস প্র্যাকটিস সেন্টারে গিয়ে এশাকে চাপ দিয়ে জিজ্ঞাসাবাদ করে। ওদিকে অচিন্ত যাদের জিজ্ঞাসাবাদ করবে তাদের একটা লিস্ট করতে থাকে সমন পাঠানোর জন্য। এবার দেখা যায় দ্যুতির পিয়ানো টিচার বাসু স্যারের কাছেও সমন পাঠানো হয়। অচিন্ত দ্যুতির মাকে ফলো করতে থাকে। তারপর দেখা যায় উনি একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ভেতর চলে যায়, যার বাইরে ঋষভ বিল্ডার্সের সাইনবোর্ড লাগানো ছিল। রাত্রে সত্যি সত্যি রণজয়ের ওপর হামলা হয়। তাকে দুজন দুষ্কৃতী মিলে খুন করার চেষ্টা করে। ভীম আবার ছদ্মবেশে সেদিনের ওই লাল শার্ট পরা কেষ্ট নামের লোকটাকে ফলো করে শুনতে পায় সে কাউকে ফোন করে বলছে তাদের কাজ হয়েছে তো, তারা জেল থেকে বেরিয়েছে, তাকে যেন ভেতর থেকে আর ফোন না করে। ভীম সঙ্গে সঙ্গে অচিন্তকে ফোন করে খবর দেয় জেলে লোক ঢুকেছে। অচিন্তও আর দেরি না করে জেলে ফোন করে। ফোনটা বেজে যায় কিন্তু কেউ তোলে না। পরদিন সকালে রণজয়কে হাসপাতালে ভর্তি করা হয় এবং অচিন্ত নূপুরকে নিয়ে রণজয়ের সাথে দেখা করাতে নিয়ে যায়। রণজয়ের কেবিনের বাইরে থাকা পুলিশকর্মীকে অনেক রিকোয়েস্ট করা হলেও সে তাদের কথা কানেই তোলে না। এই দেখে ছোট্ট নূপুর অচিন্তকে বলে তার মায়ের মতো বাবাও হয়তো মরে গেছে, তাই তার বাবাকে দেখতে দিচ্ছে না। নূপুরের এই কথাতে পুলিশকর্মীর মনে নাড়া দেয়। উনি নূপুরকে পেছন থেকে ডেকে বলেন তোমার বাবা বেঁচে আছে। এরপর একদিন অচিন্ত ও ভীম দ্যুতিদের ফ্ল্যাটে ঢোকার জন্য প্ল্যান করে অ্যাপার্টমেন্টের সামনে আসে। দ্যুতির মা নীনা চ্যাটার্জি গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথে ভীম সাইকেল নিয়ে গিয়ে দ্যুতিদের অ্যাপার্টমেন্টের গেটে গিয়ে ধাক্কা মারে এবং আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে পড়ে থাকে, যাতে করে অ্যাপার্টমেন্টের দুজন সিকিউরিটি গার্ড তার কি হয়েছে দেখতে ব্যস্ত থাকে। সেই সুযোগে অচিন্ত অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে যায়। দ্যুতিদের ফ্ল্যাটের বেল বাজালে দ্যুতির বাবা সৌরভবাবু এসে গেট খুলে দিয়ে যায়। তখনই অচিন্ত পেস্ট কন্ট্রোলের নাম করে ফ্ল্যাটে ঢুকে পড়ে। সৌরভবাবু অচিন্তকে জিজ্ঞেস করে কে তাকে পেস্ট কন্ট্রোল করতে ডেকেছে।
অচিন্ত কোনো উত্তর না দেওয়ায় উনি ওনার স্ত্রী নীনা দেবীকে জিজ্ঞাসা করার জন্য ফোন করতে থাকেন। সেই সুযোগে অচিন্ত তার প্রয়োজন মতো গোটা ফ্ল্যাটের ছবি তুলে নেয়। নীনা দেবী ফোন তুলে বলে তিনি পেস্ট কন্ট্রোল করার জন্য কোনো লোক ডাকেননি। সৌরভবাবু ফোন রেখে অচিন্তকে জিজ্ঞেস করতে গেলে অচিন্ত কৌশল করে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। অচিন্ত বেরিয়ে এসেছে দেখে ভীমও উঠে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। পরের দিন কোর্টে অচিন্ত বইয়ের দোকানদারকে জিজ্ঞাসাবাদের জন্য কাঠগড়ায় ডাকে। অচিন্ত তাকে প্রশ্ন করলে সে জানায় যে রণজয় সেদিন 8:30 নাগাদ তার দোকান থেকে মলাট ও লেবেল কিনে বাড়ি চলে গেছিল এবং তার এক্স্যাক্ট টাইমটা মনে আছে, কারণ সেই সময় তার শালাবাবুও তাকে ফোন করেছিল। কিন্তু নন্দিনী সিনহা ওনাকে প্রশ্ন করেন ওনার কি সব কাস্টমারেরই কোন টাইমে দোকানে আসছে সেটা মনে রাখা সম্ভব, যার জন্য কোর্টে তার সাক্ষ্য অতটা বিশ্বাসযোগ্য হয় না। এরপর অচিন্ত কাঠগড়ায় ডাকে মিত্তালদের বাড়ির কেয়ারটেকারকে। মিত্তালদের বাড়ির মেয়ে জিনিয়া ও দ্যুতি ভালো বন্ধু ছিল। সে জানায় জিনিয়ার বার্থডে পার্টিতে দ্যুতির কয়েকজন বন্ধু মিলে দ্যুতিকে জোর করে সিগারেট খাওয়ানোর চেষ্টা করলে রণজয় তার প্রতিবাদ করে এবং ছেলেটাকে একটা চড় মারে। অচিন্ত এটা বলে কোর্টের সামনে প্রমাণ করতে চায় রণজয় প্রোটেক্টিভ ও বিশ্বস্ত ছিল, কিন্তু সোহিনী সিনহা এটাকে নেগেটিভ ওয়েতে অ্যাড্রেস করে বলেন রণজয় দ্যুতির প্রতি প্রোগ্রেসিভ ছিল। সে দ্যুতির পাশে অন্য কাউকে সহ্য করতে পারত না এবং এই পজিটিভনেস থেকেই সে দ্যুতিকে রেপ করে। এর ওপর অচিন্ত আর কোনো আর্গুমেন্ট দাঁড় করাতে পারে না। অচিন্তর পরবর্তী উইটনেস হলেন মিসেস সেন। তিনি বলেন রণজয় খুব ভালো এবং সৎ ছেলে। ওনারা ওনাদের কিটি পার্টিতেও এটা নিয়ে ডিসকাস করতেন। রণজয় দ্যুতিকে বোনের মতোই দেখত। দ্যুতিও রণজয়কে দাদার মতোই দেখত, রাখি পরাতো। উনি বলেন ঘটনার দিন 9টা নাগাদ উনি ওনার মেয়ের সাথে ফোনে কথা বলছিলেন। হঠাৎ দুম করে দরজা বন্ধের আওয়াজ পেয়ে উনি আইহোল দিয়ে দেখেন একজন লোক হন্তদন্ত হয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে যাচ্ছে। লোকটার দেহের গঠন রণজয়ের থেকে একটু পাতলা ছিল। এবার নন্দিনী সিনহা প্রশ্ন করেন ওনার চশমা তো হাই পাওয়ারের, আর উনি আইহোল দিয়ে কি চশমা পরে দেখেছিলেন নাকি খালি চোখে? তাতে উনি বলেন খালি চোখে। যাতে করে সোহিনী বলে খালি চোখে উনি রণজয় নাকি রণজয়ের থেকে পাতলা কেউ ছিল সেটা জোর দিয়ে বলতে পারেন না। এইভাবেই অচিন্তর কোনো যুক্তি সোহিনীর আর্গুমেন্টের কাছে টিকতে পারে না। বিচারক অচিন্তকে জিজ্ঞেস করেন তার কি আর কোনো সাক্ষী আছে নাকি ক্লোজিং স্টেটমেন্ট দেবে। তাতে অচিন্ত আরও কিছুটা সময় চায় আরও কিছু সাক্ষী ডাকার জন্য। সোহিনী এর বিরোধিতা করে বলে উনি এমন কোনো প্রমাণ দিতে পারেননি যাতে করে ওনাকে সময় দেওয়া যায়। অচিন্ত এর পাল্টা যুক্তি দেয়। তাতে করে দুই লয়ারের মধ্যে এক প্রকার ঝগড়া বেঁধে যায়। বিচারক তাদের থামায় এবং অচিন্তকে আর মাত্র একটাই ডেট দেন। কোর্টের বাইরে অচিন্তকে রিপোর্টাররা ঘিরে ধরে প্রশ্ন করতে থাকে তিনি তো নন্দিনী ম্যাডামের কাছে গোহারা হারছেন, তিনি কি পাবলিসিটির জন্য এই কেসটা লড়ছেন? অচিন্ত সেগুলোর কোনো উত্তর না দিয়ে নির্লিপ্তের মতো দাঁড়িয়ে থাকে। অন্যদিকে সোহিনীও তখন কোর্টরুম থেকে বেরোচ্ছিল। তাকে বেরোতে দেখে সাংবাদিকরা তাকে গিয়ে ঘিরে ধরে প্রশ্ন করতে থাকে। অচিন্তর কাছে একটা ফোন আসে। ফোনটা তুলে অচিন্ত বলে পৌঁছে গেছো, সাবধানে করবে যা করবে। এবারে দেখা যায় ভীম ও গীতা দিনমজুর সেজে একটা আন্ডার কনস্ট্রাকশন সাইটে বিশেষ কাজের জন্য যায়। তারা বিল্ডিংয়ের একটা ঘরে এদিক ওদিক কাউকে খুঁজতে থাকে। ওদিকে অচিন্ত দ্যুতিদের অ্যাপার্টমেন্টের বাইরে ইস্ত্রিওয়ালার কাছে একজনের ফটো দেখিয়ে জিজ্ঞাসা করে এর জামাকাপড় কি তার কাছে আসে? লন্ড্রিওয়ালা বলে আগে আসতো। অচিন্ত আবার জিজ্ঞাসা করে একে কি এই কয়দিনে সে এখানে দেখেছে? লোকটি বলে সেদিন সন্ধ্যাবেলা একবার মনে হয় দেখেছে। গীতা ও ভীম এবার কনস্ট্রাকশন সাইটে কলকাতা পুলিশের নাম করে একজন অল্প বয়স্ক ছেলেকে ধরে ফেলে। অবশেষে কোর্টের ডেট চলে আসে। অচিন্তর বাবা নিজে পুজো দিয়ে পুজোর ফুল এনে অচিন্তর মাথায় ছুঁয়ে দেয়। বিল্টু আর নূপুর দুটো পেন্সিল এনে বলে এটা তাদের লাকি পেন্সিল, এটা নিয়ে গেলে সে পাশ করবে। এরপর কোর্টের কাজ শুরু হয়। সবাই কোর্টে পৌঁছায়। এরপর কোর্টের কাজ শুরু হয়। অচিন্ত কোর্টে সেদিন তার তোলা চ্যাটার্জিদের বাড়ির ছবিগুলো দেখায় এবং ইনভেস্টিগেটিং অফিসারকে কাঠগড়ায় তুলে প্রশ্ন করে উনি তো ভালোভাবে ক্রাইম সিন সার্চ করেননি। দ্যুতির বেডরুম ছাড়াও আরও 3টে বেডরুম ছিল, তাহলে উনি কি করে জানলেন যে আসল খুনি বাকি কোনো ঘরে লুকিয়ে ছিল না? নন্দিনী বলে রণজয়কে পুলিশ গ্রেপ্তার করে কারণ তার সিমেন্ট স্যাম্পল পাওয়া গেছিল। এতে অচিন্ত বলে সিমেন্ট সম্পর্কে তখনই কনফার্ম হওয়া যায় যখন পোস্টমর্টম করা হয়, কিন্তু রণজয়কে যখন পুলিশ গ্রেপ্তার করে তখনও তো পোস্টমর্টম হয়নি।
তাহলে পুলিশ পুরো বাড়ি কেন সার্চ করলো না? যদি ধরেও নেওয়া যায় রণজয় রেপ করেছে, তাহলে খুনটা তো অন্য কেউ করতেও পারে, কারণ পুলিশ এখনও মার্ডার ওয়েপনটা পায়নি। এবার অচিন্ত কাঠগড়ায় ডাকে গীতাকে। সে গীতাকে প্রশ্ন করে, দ্যুতির বান্ধবী এশাকে প্রশ্ন করে গীতা কি কি জানতে পেরেছে। এতে নন্দিনী উঠে দাঁড়িয়ে অবজেকশন জানিয়ে বলে, এশা রায় আন্ডার এজ, তাই তার প্যারেন্টসের পারমিশন ছাড়া কেউ তাকে জেরা করতে পারে না। তখন অচিন্ত এশার এজ প্রুফ দিয়ে বলে, 1 মাস আগেই এশার 18 বছর হয়ে গেছে, ফলে নন্দিনী সিনহার অভিযোগ খাটে না। গীতা এবার বলতে থাকে, সে জানতে পেরেছে রাজবীর আগরওয়াল এশাকে ব্ল্যাকমেল করে সেক্সুয়াল ফেভার চাইছিল। এবার এশাকে কাঠগড়ায় ডাকা হয়। এশা বলে, রাজবীর দ্যুতিকে হ্যারাস করত। দ্যুতি তাকে বলেছিল, দ্যুতি যখন ফ্ল্যাটে ঢুকতো বা ফ্ল্যাট থেকে বেরোতো তখন রাজবীর তাকে আইহোল দিয়ে দেখত। অচিন্ত এবার এশাকে প্রশ্ন করে, রাজবীর তাকে ঠিক কী নিয়ে ব্ল্যাকমেল করছিল। এতে এশা বলে, রাজবীর জেনে গেছিল দ্যুতির বয়ফ্রেন্ড আছে এবং তাকে একদিন দ্যুতিদের ফ্ল্যাট থেকেও সে বেরোতে দেখেছিল। দ্যুতির মা এশাকে বলেছিল দ্যুতির রিলেশনের ব্যাপারে বাইরে কাউকে কিছু না বলতে, তাই সে দ্যুতির সম্মানের কথা ভেবেই কাউকে কিছু জানায়নি। অচিন্ত এবার প্রশ্ন করে, দ্যুতির কার সাথে অ্যাফেয়ার ছিল। এশা জানায়, বোস আঙ্কেলের সাথে। অচিন্ত নন্দিনী সিনহাকে প্রশ্ন করে, তিনি কি ক্রস কোয়েশ্চেন করতে চান? কিন্তু কথাগুলোতে নন্দিনী সিনহাও এতটা অবাক হয়েছিল, তিনিও মাথা নেড়ে না বলেন। অচিন্ত কোর্টকে বলে, যে রাজবীরের কথাকে এতদিন গুরুত্ব দেওয়া হচ্ছিল সেই রাজবীর নিজেই তো অ্যাকিউজড, তাই তার সাক্ষ্য গ্রহণ করা যাবে না। এছাড়া অচিন্ত কোর্টের কাছে স্টকিং, ব্ল্যাকমেলিং ও সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের মামলা করার আর্জি জানায় রাজবীরের বিরুদ্ধে। এবার অচিন্ত কাঠগড়ায় ডাকে বোস স্যার অর্থাৎ সাগ্নিক বোসকে। ওনাকে অচিন্ত প্রশ্ন করে, তার সাথে কি দ্যুতি চ্যাটার্জির প্রেমের সম্পর্ক ছিল? তাতে উনি পুরো বিষয়টাকে ডিনাই করে বলেন, দ্যুতি চ্যাটার্জি তো শুধুমাত্র ওনার ছাত্রী ছিল। হঠাৎ মিসেস সেন বলেন, হ্যাঁ এই লোকটাকেই সেদিন উনি দ্যুতির ফ্ল্যাট থেকে হন্তদন্ত হয়ে বেরোতে দেখেছিলেন। তিনি নন্দিনীর দিকে তাকিয়ে কড়াভাবে বলেন, আমার চোখ একদম ঠিক আছে। অচিন্ত এবার জজ সাহেবের কাছে বোস স্যারের ফোনের লোকেশন পেশ করেন, যেখানে স্পষ্ট যে 8:30 থেকে 9টা পর্যন্ত এই ফোনটা চ্যাটার্জিদের ফ্ল্যাটের লোকেশনেই সেদিন ছিল। এবার কাঠগড়ায় ডাকা হয় নীনা চ্যাটার্জিকে। অচিন্ত ওনাকে প্রশ্ন করে, এমন একটা শোকের সময় উনি হঠাৎ বাড়ি সাজাতে ব্যস্ত হয়ে পড়লেন কেন? নন্দিনী সিনহা এই প্রশ্নের প্রাসঙ্গিকতা জিজ্ঞেস করলে অচিন্ত বলে, আগে চ্যাটার্জিদের বাড়িতে এই টেবিলটা ছিল। তখন দ্যুতির মা আর বাবার বিবাহবার্ষিকীতে তোলা নূপুরের বাড়ি থেকে পাওয়া সেদিনের ছবি অচিন্ত প্রেজেন্ট করে। তারপর সেদিন অচিন্ত দ্যুতিদের ফ্ল্যাটে ঢুকে যে ছবিগুলো তুলেছিল সেগুলো দেখায় এবং বলে, তাদের ফ্ল্যাটে আর অন্য কিছু চেঞ্জ করা না হলেও দ্যুতির মৃত্যুর আগে ও পরে টেবিল দুটো আলাদা, সেটাকে চেঞ্জ করা হয়েছে। সে টেবিল বদলানোর কারণ জিজ্ঞাসা করে। তাতে নীনা দেবী বলে, 1 সপ্তাহ আগে টেবিলটা ভেঙে গেছিল। অচিন্ত তাকে বসতে বলে এবং ডেকে নেয় তাদের ফ্ল্যাটের জমাদার বিশুকে। বিশু এসে বলে, যেদিন চ্যাটার্জিদের বাড়ি পুলিশ এসেছিল সেদিন ওই ভাঙা টেবিলের কাঁচ পরিষ্কার করার জন্য তাকে ডাকা হয়। বিশু ইনভেস্টিগেটিং অফিসারের দিকে আঙুল দেখিয়ে বলেন, উনি সেদিন ছিলেন ওখানে, আর ওনাকে টেবিলটা কি করা হবে জিজ্ঞেস করা হলে উনি বিশুকে বলেছিলেন ওটা লাগবে না, ওটা নিয়ে যেতে। আবার নীনা দেবীকে কাঠগড়ায় ডাকা হলে উনি এবার বয়ান বদল করে বলেন, উনি একটু ভুল করেছেন, ওনার মেয়ে খুন হয়েছে, তাই উনি এই শোকের সময় অনেক কিছুই ভুলে যাচ্ছেন। অচিন্ত এবার ওনাকে জিজ্ঞাসা করে, ওনার ছেলে এখন কোথায়? তাতে উনি বলেন, ওনার ছেলে লন্ডনে থাকেন। অচিন্ত আবার প্রশ্ন করে, সে কি এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, বোন মারা গেল, তাও সে এলো না? এবার নীনা দেবী একটু উত্তেজিত হয়ে পড়েন। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে শান্তভাবে বলেন, ও বোনের মৃত্যুর খবরে খুবই ভেঙে পড়েছে, তাই ওনারাই ছেলেকে একা বাড়ি আসতে মানা করেছেন। নন্দিনী দেবী অবজেকশন জানিয়ে বলেন, ওনার ক্লায়েন্টকে অকারণ হ্যারাস করা হচ্ছে। উনি প্রমাণ দিতে পারেন দ্যুতি চ্যাটার্জির দাদা দেবাংশ চ্যাটার্জি লন্ডনেই আছে। কিন্তু বিচারক ওনাকে থামিয়ে দিয়ে বলে, উনি দেখতে চান ডিফেন্স লয়ার কি বলবে। তখন অচিন্ত বলে, কালকে পুলিশ একজনকে ধরেছে, সে ইললিগালি একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে ছিল। এই বলে সে ছেলেটিকে নিয়ে আসতে বলে। গীতা ও একজন পুলিশকর্মী ছেলেটিকে ভেতরে আনে। এটাই হলো দেবাংশ চ্যাটার্জি। নীনা চ্যাটার্জি বলে, ওকে যেতে দিন, ও অসুস্থ। তার কি হয়েছে জানতে চাওয়ায় নীনা দেবী বলে, ও অ্যাস্থেমার রোগী। অচিন্ত বলে, তাই যদি হয়
তবে অ্যাস্থেমার পেশেন্ট একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে ধুলোবালির মধ্যে লিফট ছাড়া সিঁড়ি দিয়ে উঠে 3 তলায় বসে সিগারেট কিভাবে খেতে পারে? কাজেই নীনা দেবীর যুক্তি এখানে খাটে না। দেবাংশকে কাঠগড়ায় তোলা হয়। তাকে জিজ্ঞেস করা হলে সে বলে সে কিছুদিন আগেই একটা হেলথ ইস্যু নিয়ে এখানে এসেছে। এবার অচিন্ত কাঠগড়ায় ডাকে সেই ইস্ত্রিওয়ালাকে। সে জানায় যেদিন সকালে পুলিশ এসেছিল তার আগের রাতে প্রায় 9টা নাগাদ এই ছেলেটাকে গাড়ি থেকে নেমে ফ্ল্যাটে ঢুকতে দেখেছে। আবার দেবাংশকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে বলে সে সারপ্রাইজ দিতে এসেছিল। অচিন্ত তার পেট থেকে কথা বার করার জন্য বলে ফ্ল্যাটে ঢুকেই কি সে দেখে যে মিস্টার বোস দুতিকে খুঁড়ে পালাচ্ছে? দেবাংশ বলে হ্যাঁ, সে এটাই দেখেছিল। তখনই হঠাৎ মিস্টার বোস উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে থাকে দেবাংশ মিথ্যে বলছে, তার দুতির সাথে শুধু অ্যাফেয়ারই ছিল, ব্যাস এটুকুই। তার কথায় প্রমাণ হয়ে যায় যে সত্যিই তার সাথে দুতির অ্যাফেয়ার ছিল। এরপর মিস্টার বোস বলতে থাকে তার আর দুতির সম্পর্কের ব্যাপারে শুধুমাত্র এশা জানত, আর সেদিন রাত্রে দুতি তাকে ফোন করে ফ্ল্যাটে ডাকে, কারণ ওনার কল্যাণীতে ট্রান্সফার হয়ে যাওয়া নিয়ে দুতি আপসেট ছিল। সাগনিক বোস সব এবার বলতে থাকে, আর আমাদের ফ্ল্যাশব্যাকে সেগুলোই দেখানো হয়। বোসবাবু দুতিদের ফ্ল্যাটে যাবার পর তারা ইন্টিমেট হয়। তারপর হঠাৎই দেবাংশ ফ্ল্যাটে ঢুকে এসে তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে এবং প্রচণ্ড চিৎকার করতে থাকে। দেবাংশ বোসবাবুকে একটা চড় মেরে ফ্ল্যাট থেকে বের করে দেয়। বোসবাবু দুতিদের ফ্ল্যাট থেকে বেরিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। অচিন্ত কোর্টকে বলে দুতির ভাজাইনায় যে সিমেন্ট স্যাম্পল পাওয়া গেছে তা বোসবাবুর, রণজয় দুলের নয়। পোস্টমর্টম রিপোর্ট টেম্পার্ড হয়েছে। সে ডক্টর সাধুকার এগেনস্টে ইমিডিয়েট ইনভেস্টিগেশন বসানোর আর্জি আদালতে জানায়। আবার দেবাংশকে কাঠগড়ায় তোলা হয়। অচিন্ত এবার উত্তেজিত করে তার থেকে কথা বার করার জন্য কনস্ট্যান্টলি তাকে বলতে থাকে এখন সবাই তো তার বোনের কেচ্ছা জেনে গেল, তার রাগ হচ্ছে না? তার মা ভরা কোর্টে মিথ্যেবাদী প্রমাণিত হয়ে গেল, তাতেও কি তার রাগ হচ্ছে না? দেবাংশ নিজেকে সামলে নিয়ে বলে না। অচিন্ত আবার বলে তার বোন বাবার বয়সী একজনের সাথে প্রেম করছে, তাতেও কি রাগ হচ্ছে না? বাড়ি ফিরে বোনকে ওই অবস্থায় দেখেও কি তার রাগ হয়নি? দেবাংশ অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বলে না, হয়নি। অচিন্ত বলে আর তাদের পরিবারের সম্মান যে ধুলোয় মিশিয়ে দিল, তাতেও রাগ হচ্ছে না? দেবাংশ মনে মনে সেদিনের কথা ভাবতে থাকে। অচিন্ত বলে আর আপনাকে পাত্তা না দিয়েই যে নিজের প্রেমিককে সমানে সাপোর্ট করে যাচ্ছিল, তাতেও কি রাগ হয়নি? এবার আর দেবাংশ নিজেকে সামলাতে পারে না। সে বলে হ্যাঁ, তার রাগ হয়েছিল, সে দুতিকে মেরে ফেলেছে। ফ্ল্যাশব্যাকে আমাদের সেই ঘটনায় দেখানো হয়। দেবাংশের স্বীকারোক্তিতে নীনা দেবী কান্নায় ভেঙে পড়ে। তারা বুঝতে পারে তাদের আর কিছুই করার নেই। সবটা নীনা দেবী কোর্টে এবার বলতে থাকে। সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়। নীনা দেবী আর তার হাজবেন্ড বাড়ি ফিরে দুতিকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের ছেলে দেবাংশকে জিজ্ঞাসা করে সব জানতে পারে। তারপরই তারা ধরাধরি করে দুতির বডিটা বেডরুমে নিয়ে এসে বেডে শুইয়ে দেয়। তারা ঘরের সমস্ত কাঁচ পরিষ্কার করে গার্ড হরি সিংকে ডেকে কি কি বলতে হবে সব শিখিয়ে দেয়। এরপরই তারা ভাবতে থাকে তারা কার ঘাড়ে দোষ চাপাবে। তারা প্রতিবেশী রাজবীরকে ডাকতে গেলে রাজবীর যখন এসে রণজয়ের নাম বলে তখনই তারা ঠিক করে রণজয়কেই তারা দোষী সাজাবে। আর একজন মিনিস্টারের সাহায্য নিয়েই পোস্টমর্টম রিপোর্টটাও চেঞ্জ করা হয়েছে। এবার অচিন্ত বলে আপনি দুতির মা হয়ে এটা কি করে করতে পারলেন? তাতে উনি আউটবাস্ট করে বলেন মা কথার মানে আপনি কি করে বুঝবেন? তার চোখের সামনেই তার মেয়ে রক্তাক্ত হয়ে মরে পড়েছিল, আর এসব জানাজানি হলে তার আরেক সন্তান দেবাংশকেও জেলে কাটাতে হতো, তাই তিনি এটা করেছেন। তিনি সেদিন ঋষভকে ফোন করে তার ইল্লিগাল কনস্ট্রাকশন বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়ে দেবাংশকে তার আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে লুকিয়ে রাখতে বলেছিলেন। নীনা দেবী বলেন তিনি তার সন্তানকে বাঁচানোর জন্য গোটা পৃথিবীকে ফাঁসিতে ঝোলাতে পারেন। বিচারক এবার দুপক্ষের লয়ারকেই ক্লোজিং স্টেটমেন্ট দিতে বলেন। নন্দিনী সিনহার যেহেতু আর কিছুই বলার থাকে না, তিনি হার মেনে নেন। এবার অচিন্ত বলতে শুরু করে নীনা চ্যাটার্জি মা হয়েও তার ছেলে ও মেয়ের মধ্যে পার্শিয়ালিটি করেছেন। এই কেসে দুজন ভিকটিম, একজন 17 বছর বয়সী দুতি চ্যাটার্জি আর একজন 8 বছর বয়সী নূপুর দুলে। দুতির মা একবারও ভাবেননি যে দুতি বিচারটা পাবে কি করে। তারা রণজয়কে ফাঁসানোর আগে একবারও ভাবেননি রণজয়ের বাচ্চা মেয়েটা নূপুরের কি হবে। নূপুর রণজয়ের দোষটা কি এটাই যে তারা গরিব হয়ে জন্মেছে? নীনা দেবী একটু আগেই বলেছেন যে অচিন্ত মায়ের মন বুঝবে না, কিন্তু উনি নিজে মা হয়ে কেন মৌমিতা দুলের কথা ভাবেননি? উনি কি মিনিস্টারের সোর্স লাগিয়ে ইল্লিগাল কনস্ট্রাকশনের হুমকি দিয়ে পারবেন মৌমিতা দুলেকে ফিরিয়ে আনতে? পারবেন না। কোর্টই একমাত্র জায়গা যেখানে ছেলে মেয়ে
বর্ণ, জাতি, ধনী, দরিদ্র, ক্ষমতাশালী সবাই সমান। দ্যুতি চ্যাটার্জির ফ্যামিলি তার খুনির শাস্তি না চাইলেও আইন তা চাই। আর আসল দোষী দেবাংশ চ্যাটার্জি, নীনা ও সৌরভ চ্যাটার্জিরও শাস্তি সে কোর্টের কাছে প্রার্থনা করে। কোর্ট এবার রায় দেয়। নীনা, সৌরভ, দেবাংশ চ্যাটার্জিকে কাস্টাডিতে নেওয়া হয়। নীনা চ্যাটার্জি কাদের সাহায্যে ইনভেস্টিগেশনকে প্রভাবিত করেছে তার বিরুদ্ধে নতুন করে ইনভেস্টিগেশন শুরু করা হয়। ডক্টর সাধুকার লাইসেন্স সাসপেন্ড করে তার বিরুদ্ধে ইনকোয়ারি করা ও রণজয় দুলের জেলের মধ্যে সুইসাইডের চেষ্টা করার ব্যাপারটাকেও তদন্তের নির্দেশ দেয় কোর্ট। এরপর রণজয় দুলেকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিয়ে বেকসুর খালাস করা হয়। এখানেই কোর্টের কাজ শেষ হয়। নন্দিনী সিনহা হেরে গেলেও তার মনে কোনো আক্ষেপ থাকে না। অচিন্তর এই জয়ে তিনিও খুশি হন। নূপুর ফিরে পায় তার বাবাকে। এখানেই শেষ হয় আজকের এই ওয়েব সিরিজটি।